প্রত্যেকটা মানুষকে জীবনে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে জীবন সংগ্রামে সবার থেকে এক ধাপ এগিয়ে। আমার মনে হয় আমার ক্ষেত্রে আমার জীবন শুরু হওয়ার আগে আমার জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে। একজন মা হওয়া মানেই তার জীবনের সংগ্রাম শুরু হওয়া। বাচ্চা পেটে নিয়ে সংগ্রাম, বাচ্চা হওয়ার পর সংগ্রাম, মানে মেয়েদের জীবন সংগ্রামের উপর দিয়ে সংগ্রাম। আমি ফার্স্ট প্রেগনেন্সিতে এতটা কষ্ট ফিল করি নাই, সেকেন্ড প্রেগনেন্সিতে যেমনটা ফিল করতেছি। সামজিৎ পেটে থাকতে এত বেশি অসুবিধা হয়নি। সবাই বলে ফার্স্ট প্রেগনেন্সি নাকি সমস্যা বেশি হয়, সেকেন্ড প্রেগনেন্সি নাকি স্মুথ ভাবে হয়। কিন্তু আমার ক্ষেত্রে সবকিছু ভিন্ন হচ্ছে কেমন যেন। ফার্স্ট প্রেগনেন্সি খুবই স্মুথ ভাবে হয়েছে এবং এখন দেখতেছি সেকেন্ড প্রেগনেন্সিতে অনেক রকম অসুবিধা ফিল করতেছি। হয়তো অসুবিধাগুলো হতো না, আমার ভুলের কারণে হয়তো বা হচ্ছে। ডাক্তার এই সময় আমাকে রেস্টে থাকতে বলছে, কিন্তু বললাম যে ওই যে আমি জীবন সংগ্রামে সবার থেকে এক ধাপ এগিয়ে। ফার্স্ট প্রেগনেন্সি থেকে জীবন যুদ্ধ করেই যাচ্ছি। সামজিৎকে সামলানো, সামজিৎদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, পড়াশোনা সব কিছু মিলে আসলে নাজেহাল অবস্থা। তারপরে এখন আমার সেকেন্ড প্রেগনেন্সির সময় খুবই অসুস্থ হয়ে যাচ্ছি। প্রেশার লো, আন্ডার ওয়েট, তারপরে হিমোগ্লোবিনের সমস্যা, প্রসাবে ইনফেকশন। এখন আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা নারীর জীবনই এমন, না আসলে আমার জীবনটা এমন আমি বুঝি না। তবুও সবসময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। সবসময় আমি উপর দিকে তাকাই না, সবসময় আমি নিচের দিকে তাকাই যে আমার থেকে যারা নিচু পজিশনে আছে বা অসুস্থ অবস্থায় আছে তাদের কি অবস্থা। আল্লাহ তো আমাদেরকে অনেকটা ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমার ছেলেটাকে আমার বুকে রেখেছে। সবসময় একটা কথাই মনে পড়ে যে ইন্ডিয়াতে যখন ছিলাম, সামনে চিকিৎসারত অবস্থায় নিজের চোখের সামনে কত বাচ্চাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে, এগুলো দেখেছি। মা বাবা কিভাবে ধৈর্য ধরেছে সব কিছুই দেখেছি। এটাই সবসময় চিন্তা করি যে সামজিৎকে নিয়ে যুদ্ধ করেছি, ঠিক আছে, অনেক কষ্ট পেয়েছি। আমার সামজিৎও অনেক কষ্ট পেয়েছি, সবাই কষ্ট পেয়েছে, কিন্তু সামজিৎ তো আমাদের চোখের সামনে আছে। যাই হোক, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করেন। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর, এই জন্য আমরা সবাই এখনো সুস্থ আছি, ভালো আছি। তো গত ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, ইনবক্সেও দুইটা আপু মেসেজ দিয়েছে যে আপু আপনি কি সেকেন্ড টাইম প্রেগনেন্ট কিনা, খুশির সংবাদ কিনা, সামজিদের ভাই বোন আসতে চলেছে কিনা। হ্যাঁ আপু, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ এই বছরে সামজিদের নতুন ভাই বোন আসতে চলেছে। যে আসুক না কেন আমাদের কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর কাছে একটাই চাওয়া সব সময় যে আল্লাহ আমাদের সন্তানটা যেন সুস্থ থাকে এবং দিনদার নেককার একটা সন্তান যেন আমাদের দান করে। ছেলে হোক মেয়ে হোক তাতে আমাদের কোনো যায় আসে না। গত 4-5 মাস খুবই অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই এবং বিভিন্ন কারণে ভিডিও দেই নাই। তো এখন ভাবছি নিয়মিত ভিডিও দেব যদি আপনারা পাশে থাকেন তাহলে। গত ফার্স্ট 3 মাস তো হচ্ছে 3-4 মাস কিছু খেতেই পারি নাই, শুধু পানি খেয়েছি আর বমি করেছি, বিছানা থেকে উঠতেই পারি না। এখন তো টুকটাক খেতে পারি। যাই হোক, আজকের দিনের ডেইলি ব্লগটা শেয়ার করি, সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যে হচ্ছে এখন যেহেতু খুবই গরম পড়তেছে, এই জন্য হচ্ছে সামনেদের বাবার স্কুল মর্নিং দিয়েছে। মাঝখানে স্কুল কয়েকদিন বন্ধ ছিল, এখন মর্নিং শিফট দিয়েছে, সকাল 7টা থেকে স্কুল। এই জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। আমার এমন বদ অভ্যাস হয়েছে, রাত সারা রাত জাগতে পারি কিন্তু সকালের দিকে না ঘুমালে হয় না। যেহেতু এখন আমার পরীক্ষা চলছে তাই মাঝে মধ্যে সকালে ওঠার চেষ্টা করি, সকালে উঠে একটু পড়াশোনা করার চেষ্টা করি। সকালে পড়াশোনা হচ্ছে করলে নাকি পড়াশোনাটা মনে থাকে। তো আজকে আমার এক্সাম আছে। সামনেদের বাবাকে 7টার মধ্যে খাবার দাবার রেডি করে বের করে দিয়েছি। আমি সকালে হাত মুখ ধুয়ে হচ্ছে খাওয়া একটু নাস্তা করে নিয়েছি। সকালে কিছুই খেতে ইচ্ছা হয় না, মনে হয় যে পেট ভরায় আছে, এই জন্য একটু চা, বিস্কিট, কলা, কিশমিশ, বাদাম এগুলো খাই। মাঝে মাঝে ডিম সেদ্ধ খাই, কিন্তু এগুলোও খেতে পারি না। তারপরে হচ্ছে সামজিৎকে খাইয়ে সামজিৎকে একটু সময় দিয়ে এখন গোসল করে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে খাওয়ার দুপুরে খাওয়া মোটামুটি একসঙ্গে খাওয়া হয় বলা চলে, কারণ 1টা থেকে পরীক্ষা, যেহেতু 1টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা চলে। দুপুর টাইমে অনেক ক্ষুধা লাগে আর ঘুম পায় খুব, মানে এমন অভ্যাস হয়েছিল পরীক্ষার আগে কয়েকদিন 2টার দিকে ঘুমাতাম, তো এই জন্য খুবই ঘুম পেত। এখন ওই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে চা, যদিও এই সময়টাতে ডাক্তার চা খেতে একদম নিষেধ করেছে কারণ আমার ঘুম কম, কিন্তু ওই পরীক্ষা দেওয়ার জন্য চা 1 কাপ খেতেই হয় সকালে। তো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে হচ্ছে সামজিদের বাবা বাজার করে নিয়ে আসছে, তা আমি সব কিছু রেডি করে খালাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে খালা এটা এটা করবেন, আমি পরীক্ষা দিয়ে আসে সব ঠিকঠাক গুছিয়ে রাখবো। তো আরেকটা কথা বলি, যারা সামজিদের আরেকটা পেজ আছে আমাদের, যারা খুঁজে পাননি তাদেরকে, তাদের জন্য আমি এই স্ক্রিনে একটা হচ্ছে স্ক্রিনশট দিয়েছি, এটা আমাদের আরেকটা পেজ। যারা খুঁজে পাননি আমাকে ইনবক্স করেছেন আপু আপনাদের আরেকটা পেজের লিঙ্ক দেন। তো হচ্ছে অনেককে লিঙ্ক দিয়েছি, সবাইকে তো আর লিঙ্ক দেওয়া সম্ভব নয়, এই জন্য হচ্ছে একদম স্ক্রিনে নাম ইয়েটা দিয়ে দিলাম, পেজের নামটা সামজিদ হোমমেড বেবি ফুড। ওইটা আমাদের আরেকটা পেজ। যাদের হোমমেড বেবি ফুড দরকার তারা ওই পেজে হচ্ছে নক করে পেয়ে যাবেন।
এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে সামজিৎকে বিদায় দিয়ে যাচ্ছি, ওর প্রতিদিনের নিত্য কাহিনী। পরীক্ষা শুনে সারাদিন কিছু বলবে না, পরীক্ষা দিতে যাওয়ার আগে কান্না শুরু করবে, আমি এখন যাব পরীক্ষা দিতে। ও ভাবে যে এটা হচ্ছে ডিপার্টমেন্টের পরীক্ষা, ডিপার্টমেন্টের পরীক্ষার সময় ওকে আমি নিয়ে যাই। ইনকোর্স পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা থাকলে ওকে আমি নিয়ে যাই, টেস্ট পরীক্ষা থাকলে ও গিয়ে ফোন দেখে আর আমার পাশে বসে থাকে। ওখানে আমাদের টিচাররাও কিছু বলে না, অ্যালাউ করে, কিন্তু এখন তো সম্ভব না, এখন বোর্ড এক্সাম, এই জন্য তো ওকে আর নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে গেলাম। ওর বাবাও চলে আসছে, ওর বাবা বাজার করে নিয়ে আসছে, তারপরে ওর বাবার কাছে রেখে তারপর আমি গেলাম। কিন্তু খুব খারাপ লাগছে, ছেলেটা হচ্ছে কান্নাকাটি করে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আজকে পরীক্ষাটাও একটু হার্ড হয়েছিল। যাই হোক, স্বামীদের বাবা পরীক্ষা দিতে যাওয়ার আগে বাজার করে নিয়ে আসছিল। তো মাছগুলা খালা কেটে ধুয়ে ফ্রিজে গুছিয়ে রাখছিল, কিন্তু সবজিগুলো কোনো কিছু করেনি। এই জন্য আমি এসে বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে রাখতেছি। কয়েকদিন ধরে প্রচুর কাঁচা আম খেতে ইচ্ছা করতেছে। এর আগে কিনে একবার খেয়েছি, স্বামীদের বাবাকে বলছিলাম যে আরেকবার আম নিয়ে এসো। কয়েকদিন পর আমাদের গাছের আমই বড় বড় হয়ে যাবে, অনেক আম পার কাছে গড়াগড়ি খাবে, কিন্তু খাওয়াই হবে না। আর এখন যে আমের এই যে ছোটো ছোটো আম দেখে খুবই ক্রেভিং হয়, খেতে ইচ্ছা হয়। তো সামনেতে বাবা আম নিয়ে আসছে, তো বলতেছিল একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস বানিয়ে দাও। এই জন্য সামনেতে বাবার জন্য আমের জুস বানাচ্ছি। তো একটা আপু আমের জুসের গতকালকে ভিডিও দেখে রেসিপি চেয়েছিলেন, ইনশাল্লাহ সুন্দর করে একটা রেসিপি বানিয়ে দিয়ে দিব যে কাঁচা আমের জুস কীভাবে করতে হয়। কাঁচা আমের জুস খেতে আসলে অনেকটা মজা, কিন্তু আমার সমস্যা হয়েছে, আমার প্রেশার লোর জন্য ডাক্তার টক খেতে খুব নিষেধ করছে, মানে টক খাওয়া বারণ। কিন্তু আমার ওই যে টক খাওয়ার পর খুবই ক্রেভিং হয়, এই জন্য মাঝে মধ্যে খাই। খাওয়ার পরে একটা স্যালাইন খাইতে হয়, একটা বা দুইটা, তাছাড়া আমার প্রেশার একদম ওঠে না। তাই যে আমের মধ্যে বরফ দিয়ে বিট লবণ, হচ্ছে লবণ, চিনি, এগুলো দিয়ে ব্লেন্ড করলে সুন্দর হচ্ছে জুস হয়ে যায়। সামনেদের বাবা আবার এই জুসটা খুবই পছন্দ করে। সামনেদের বাবার জন্য মূলত এই জুসটা বানানো। সামনেদের বাবা বাড়ি গেলে কাঁচা আম পেড়ে নিয়ে আসে এই আমের জুস খাওয়ার জন্য। আমাদের আচার বা অন্য কিছু খাওয়ার থেকে আমের জুসই বেশি খাওয়া হয়, কাঁচা আমের জুস পাকা আমের থেকে। এই যে সামনেদের বাবাকে এখন জুস বানিয়ে দেবো, সে খেয়ে কিন্তু অনেক খুশি। কিন্তু আমটা অনেক টক ছিল, অনেক মিষ্টি দেওয়া লাগছে, তারপরেও মিষ্টি হয়নি। চামজিৎকে দিলাম, সে নাকি খাবে না। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।